আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দেখো, আমাদের পেছনে আসলে আগুন জ্বলছে। এটা কিসের আগুন? কি থেকে বের হচ্ছে? নিশ্চয়ই তোমরা আগ্নেয়গিরির সাথে পরিচিত আছো, নাম শুনেছো। আগ্নেয়গিরির ইংলিশ নাম কি? ভলকানো। তো আজকে আমরা আগ্নেয়গিরি অর্থাৎ ভলকানো নিয়ে পড়াশোনা করব। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। তোমরা জানো যে আমরা পড়তেছিলাম হচ্ছে তোমাদের 14 নম্বর অধ্যায় পরিবেশ ও ভূমিরূপ। সেখানে আমরা দেখেছিলাম যে পৃথিবী বিভিন্ন রকম ভূমি হয়, উঁচু হয়, নিচু হয়, বা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অবস্থা আছে। এরা কেন আছে? দুইটা কারণ ছিল, পৃথিবীর অভ্যন্তরের কারণ আর হচ্ছে পৃথিবীর বাইরের কারণ, মানে ভূ অভ্যন্তরস্থ আর ভূ বহিস্থ। তো আমরা ভূ অভ্যন্তরস্থ পড়তেছিলাম। ভূ অভ্যন্তরস্থে দুইটা অংশ ছিল, একটা ছিল হচ্ছে বলের প্রভাবজনিত, আর আরেকটা হচ্ছে আগ্নেয়গিরি সংক্রান্ত। তো আমরা কিন্তু এর আগের ক্লাসগুলোতে বলের প্রভাবজনিত অংশটা পড়েছি, অর্থাৎ কোন কোন বল কাজ করে, ফলে কি কি হয়, এবং তারপরে দুইটা অংশ ছিল, ভাঁজ হয় অথবা চ্যুতি হয়, এই দুইটা বিষয় ঘটে, সেটা আমরা পড়েছি। তো আজকে আমরা পড়বো হচ্ছে আগ্নেয়গিরি সংক্রান্ত, অর্থাৎ ভলকানিজম। ভলকানো মানে হচ্ছে আগ্নেয়গিরি, সেখান থেকে এর অ্যাডজেক্টিভ কি হয়ে গেছে? ভলকানিজম। ওকে, এখন ভলকানো বলতে আসলে আগ্নেয়গিরি বোঝাচ্ছি। এখন এই আগ্নেয়গিরির দিকে যদি আমরা একটু তাকাই, দেখো এই যে আগ্নেয়গিরি থেকে আসলে কি বের হচ্ছে? বলতে পারো ভাই আগুন বেরোচ্ছে, তাই না? কিন্তু এগুলার স্পেসিফিক নাম আছে। এগুলাকে আমরা বলি হচ্ছে লাভা। এই যে আগ্নেয়গিরি থেকে যেগুলা বের হচ্ছে এগুলাকে আমরা কি বলি? কালার মনে হয় একটু সাদা দিতে হবে, তাহলে বুঝতে পারবো। এগুলাকে আমরা বলি হচ্ছে লাভা। লার্ভা না কিন্তু, লাভা। ওকে, LAVA, লাভা। ওকে, এখন প্রশ্ন হচ্ছে ভাই লাভা কোন জায়গা থেকে বেরোচ্ছে? নিশ্চয়ই মাটির নিচ থেকে বেরোচ্ছে, তুমিও জানো। কিন্তু মাটির নিচে যে থাকে ওটাকেও কি আমরা লাভা বলি? না, মাটির নিচে যে থাকে, দেখো, অর্থাৎ এই আগ্নেয়গিরির নিচে যেখান থেকে ওরা উঠতেছে ওইখানে যে থাকে তাকে আমরা বলি হচ্ছে ম্যাগমা। তাহলে দেখো, আগ্নেয়গিরির দুইটা বিষয় আমরা জানলাম। এই আগ্নেয়গিরির নিচে যেখান থেকে হচ্ছে সবকিছু উপরে বের হয়ে আসে, এই জায়গাটার যে অংশ, এখানে যারা থাকে ওদেরকে আমরা বলি হচ্ছে ম্যাগমা। আর ওদের যে থাকার জায়গা ওটাকে কি বলা হয়? চেম্বার। তোদের থাকার জায়গার নাম হবে হচ্ছে ম্যাগমা চেম্বার। আর এরা যে বের হচ্ছে, এই বের হওয়ার যে রাস্তা, দেখো আমরা যদি এইদিকে তাকাই দেখবো যে এই রাস্তা দিয়ে ওরা বের হচ্ছে। তো বের হওয়ার রাস্তাকে আমরা বলি হচ্ছে ভেন্ট। তোমরা জানো যে ভেন্টিলেশন বলা হয়, যে বাতাস চলাচল করা। ভেন্টিলেশন মানে কি? চলাচল করার জায়গা, রাস্তা, এটাকে বলা হয় ভেন্ট। তাহলে এর ক্ষেত্রে এটাকে বলা হবে হচ্ছে ভেন্ট। এখন ভেন্ট একটা দুইটা অনেকগুলো হতে পারে, মেইন একটা ভেন্ট থাকে, মানে প্রধান একটা ভেন্ট থাকে। আমি তোমাদের ছবি থেকে যদি একটু দেখাই তাহলে এটা মনে হয় তোমাদের একটু সুবিধা হবে। খেয়াল করো, তাহলে তোমাদের ছবিটা একটু মিলাই নাও। তাহলে ভাই মাটির নিচে কি থাকবে? নিচে থাকবে হচ্ছে ম্যাগমা, মানে ম্যাগমা থাকবে, আর জায়গার নাম হচ্ছে ম্যাগমা চেম্বার। বইয়ে কিন্তু ম্যাগমার কথা লেখা নাই, লেখা আছে ম্যাগমা চেম্বার। তো ম্যাগমাগুলো বের হবে, বের হবে কি হয়ে? লাভা হয়ে বের হবে। এখন এই যে মেইন যে রাস্তাটা, এখান থেকে হচ্ছে ও যাচ্ছে। তো মেইন রাস্তা, আমাদের যাতায়াতের সময় দেখবা যে একটা মেইন রাস্তা থাকে যেখান থেকে সবাই যাতায়াত করে, কিন্তু আশেপাশে অনেক অলিগলি থাকে না যেখান থেকে ও যাওয়া যায়, তাই না? এটা কিন্তু যাই। আমরা কিন্তু ওই যে করোনার সময় কি করতাম, মেইন রোডে পুলিশ ধরতো বা অন্য ঝামেলা হতো, আমরা কিন্তু অলিগলি রাস্তা দিয়ে অনেক জায়গায় চলে গেছিলাম। আমাদেরকে মনে আছে? একটু মনে করো। দেখো এখানে দেখো প্রধান ভেন্ট, এটা মানে প্রধান রাস্তা। আর এটা মনে করো যে এখান থেকে সচরাচর যেতে পারে, নাও যেতে পারে, এটাকে বলা সেকেন্ডারি ভেন্ট, মানে প্রাইমারি সেকেন্ডারি। ওকে, এরপর দেখো যারা গড়ায় পড়তেছে, এটা বলা হচ্ছে লাভা প্রবাহ, মানে লাভা হচ্ছে প্রবাহিত হচ্ছে, এটাকে বলা হচ্ছে লাভা প্রবাহ। ওকে, এই ছবিতে সুন্দর করে লাভাটা প্রবাহিত হচ্ছে দেখতে পাচ্ছি আমরা। এখন তাহলে দুইটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার, ম্যাগমা, লাভা। এখন চলে আসো তাহলে ভাই আগ্নেয়গিরি থেকে যারা বের হয় অর্থাৎ ম্যাগমা, এরা কি দিয়ে তৈরি, এটা আমাদেরকে আগে জানতে হবে। তো তোমাদের বই থেকে আমি দেখাই দিব। বইয়ে যদি আমরা দেখি, দেখো বইয়ের হচ্ছে এই আগ্নেয়গিরির এখানে সেকেন্ড লাইনে লেখা আছে যে হচ্ছে ভূ অভ্যন্তর থেকে গলিত পাথর, ছাই, বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, উত্তপ্ত পাথরের টুকরো ইত্যাদি বাইরে বের হয়ে আসে। মানে কারা বের হয়ে আসে তোমাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ ম্যাগমার ভেতরে কারা থাকে, এখানে তোমরা একটা ব্র্যাকেট দিয়ে রাখবে, এটা আগে দাগানো ছিল বলে এটা এখনো আছে, যে গলিত পাথর, তারপর কি আছে? ছাই, বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, উত্তপ্ত পাথরের টুকরো। এখন ভাই এটা তো মনে থাকবে না, আমি থাকতে কি কারো মনে থাকা নিয়ে কোনো সমস্যা হয়? এখনই মুখস্থ হয়ে যাবে। তুমি জাস্ট চিন্তা করো, প্রথমে তুমি কি চিন্তা করবে? মাটির নিচে কি আছে? পাথর আছে। প্রথমে কি চিন্তা করতে হবে? পাথর আছে। তাহলে আমরা একটা কাজ করি, আমি একটু তোমাকে মনে রাখার সিস্টেমটা বলি। প্রথমে আমরা জানি মাটির নিচে কি থাকবে,
এটা এটা লিখলে ভালো হবে। মাটির নিচে কি আছে? পাথর আছে। এখন দেখো, প্রথমে আমাকে চিন্তা করতে হবে পাথরগুলাতে তাপ লেগে পাথরগুলো আস্তে আস্তে কি হয়ে যাবে? শক্ত ছিল, কঠিন ছিল, এগুলো গলে যাবে, তরল হয়ে যাবে। তার মানে পাথর কি হবে? গলে যাবে। প্রথম কথা হচ্ছে পাথর থাকে এবং পাথর প্রথমে কি হবে? গলে যাবে। তার মানে তুমি কি বলবা? পাথর গলে গেলে তখন তার নাম কি হবে? গলিত পাথর। তাহলে তুমি প্রথমে কি মনে রাখবো আমরা? গলিত পাথর। ওকে, তাহলে ফার্স্টে কি? গলিত পাথর। এবার দেখো গলিত পাথর। এখন গলিত পাথর বললাম, আর প্রথমে আমি কি বলছি? পাথরগুলোকে তাপ দিতে হবে, মানে পাথরগুলো তাপে কি হয়ে যাবে? গলে যাবে। এখন তাহলে পাথরে যখন তাপ হবে, পাথরে তাপ দিলে পাথরগুলা কি হয়ে যাবে? উত্তপ্ত হয়ে যাবে না? তাহলে দেখো উত্তপ্ত পাথর। তাহলে আমরা আগে কোনটা মনে রাখবো? বইয়ের সিকোয়েন্স তুমি পড়তে পারো, আগে কোনটা মনে রাখবা? তাহলে তুমি আগে মনে রাখবা হচ্ছে উত্তপ্ত পাথর। সেকেন্ডে কি মনে রাখবা? উত্তপ্ত হয়ে যাওয়ার পরে সে কি হয়ে যাবে? গলে যাবে। তাহলে গলিত পাথর। আচ্ছা, এখন গলে মনে করো একদম এত বেশি পুড়ে গেল, ছাই ভস্য হয়ে গেল। মাঝে মাঝে আমরা বলি না যে ছাই হয়ে যায়, কোনো কিছু পুড়াইলে কি হয়ে যায়? ছাই হয়ে যায়। তাহলে দেখো এখানে এই পাথরগুলা পুড়াইতে পুড়াইতে, মানে পাথরগুলা তাপ দিয়ে গলতে গলতে একসময় কি হয়ে যাবে? ছাই হয়ে যাবে। আচ্ছা, ছাই হয়ে যাবে, ঠিক আছে ভাই। এখন যখন তাপ দেওয়া হয় তখন অনেক কিছু উপরে উঠে যায় না? বাষ্প উঠে যায় না? তাহলে কি হবে? এখানে বাষ্প হবে। তার মানে দেখো আর কি আছে? উপরে যেটা উঠে যাবে সেটা হচ্ছে বাষ্প, জলীয় বাষ্প। ওকে, তাহলে দেখো চারটা জিনিস আমাদের হয়ে গেল। প্রথমে কি চিন্তা করতে হবে? পাথরে তাপ দেওয়া হবে, উত্তপ্ত পাথর। সেকেন্ড কি? সে পাথরটা গলে যাবে, গলিত পাথর। থার্ড কি? ওগুলো সব কি হয়ে যাবে? ছাই হয়ে যাবে। তাহলে ছাই, আর উপরের দিকে উঠে যাবে কি? বাষ্প থাকতে পারে। তাহলে কি হবে? জলীয় বাষ্প। শেষ। পারবো না? ওকে, এখন তাহলে গলিত পাথর, ছাই, বিভিন্ন গ্যাস। ও, এই যে ছায়ের পরে জলীয় বাষ্প ছাড়া আরো কি বেরোতে পারে? এই পয়েন্টটা মিস করে গেছি। এটা কি হবে? বিভিন্ন গ্যাস বের হয়, মানে উপরের দিকে যারা উঠবে, এটাই বলছিলাম আমি যে উপরের দিকে যারা উঠবে সবাই কি হবে? বিভিন্ন গ্যাস। তাহলে এটা মনে রাখবো আমরা। আরেকটা কি? বিভিন্ন গ্যাস। ওকে, চলে আসো। নেক্সট পড়বো হচ্ছে তাহলে ম্যাগমা কাকে বলে? অলরেডি বলে ফেলছি, তোমরা এখানে একটু মার্ক করে রাখবা, থার্ড ব্র্যাকেট দিয়ে রাখবা। এটা একটা সংজ্ঞা। গলিত পাথর ভূ অভ্যন্তরে থাকে তখন তাকে ম্যাগমা বলে। শেষ। এখন দেখো পরে আমরা কি পড়ছি? সেই ম্যাগমা বা গলিত পাথর বাইরে বের হলে তাকে লাভা বলে। সেই ম্যাগমা বা গলিত পাথর বাইরে বের হলে তাকে কি বলা হবে? লাভা বলে। তাহলে সিম্পল, এই দেখো আমি গোল করেছি দুটো শব্দ, ভূ অভ্যন্তরে ম্যাগমা আর বাইরে বের হলে লাভা। এসে দেখো তো এই কোণাটা দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, তাহলে বাইরে বের হলে লাভা হবে একদম এই কোণার দিকে। এটা কি দেখা যাচ্ছে? ওকে, ঠিক আছে। তাহলে নেক্সট চলে আসি। এখন আমরা পড়বো হচ্ছে আগ্নেয়গিরি প্রকারভেদ পড়বো, ঠিক আছে? এখন দেখো আগ্নেয়গিরি কয় প্রকার হতে পারে। তো আমি তোমাদের সবসময় শিখাইছি যে প্রকারভেদ পড়ার সময় শুরুতে জানতে হবে কিসের বেসিসে বা কিসের ভিত্তিতে আমি প্রকারভেদ পড়বো। তো দেখো প্রথমে বলছে কি যে এই প্রকারভেদটা আমরা পড়বো হচ্ছে, আমি একটু বই থেকে বলাবো আজকে, খুব বেশি ইসে লিখেছি না, যে বিভিন্ন ধরনের হয়ে থাকে। লাভার ধরনের উপর ভিত্তি করে আগ্নেয়গিরি দুই প্রকার। তার মানে কিসের উপর ভিত্তি করে? লাভার ধরনের উপর ভিত্তি করে আগ্নেয়গিরি দুই প্রকার। মানে কয় প্রকার লাভা হতে পারে তার উপর ভিত্তি করে। এখন তাহলে আমাদেরকে একটু লাভা সম্পর্কে জানতে হবে, লাভার কম্পোজিশন জানতে হবে, লাভার কন্টেন্ট জানতে হবে, লাভার মধ্যে আসলে কি থাকে। ঠিক আছে, দেখো প্রথম বিষয়টা হচ্ছে দুই প্রকার হবে। দুই প্রকার কি কি? দুই প্রকার, একটা হচ্ছে বিস্ফোরক ধরনের, আর একটা হচ্ছে শান্ত বা শিল্ড ভলকানো। তার মানে একটা যদি আমি লিখি, একটা হচ্ছে বিস্ফোরক, মানে যে হচ্ছে বিস্ফোরিত হবে, বিস্ফোরক ধরনের, আর একটা হচ্ছে শান্ত বা শিল্ড। ওকে, এখন দুইটা বিষয় খেয়াল করো। প্রথমে বলছে কি লাভার কি বৈশিষ্ট্য তার উপর ডিপেন্ড করে। এখন লাভার মূল বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে গলিত সিলিকার শতকরা পরিমাণ, মানে লাভার ভেতরে সিলিকা থাকে। সিলিকা কি? সিলিকন ডাইঅক্সাইড। হ্যাঁ, এটা হচ্ছে বালি, গলিত বালি, বুঝছো? সিলিকন ডাইঅক্সাইড মানে হচ্ছে SiO2, মানে সিলিকন ডাইঅক্সাইড, এর নাম হচ্ছে সিলিকা। তো লাভার মূল বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে গলিত সিলিকার শতকরা পরিমাণ, মানে কতটুকু থাকে, কত পার্সেন্ট থাকে। শতকরা পরিমাণ মানে আসলে কি? কত পার্সেন্ট সিলিকা থাকে, বুঝছো? কত পার্সেন্ট সিলিকা থাকে। এখন দেখো দুই ধরনের থাকবে। প্রথমে উপরে লেখা আছে বিস্ফোরকেরটা, দেখো কি লেখা আছে? লাভাতে যদি সিলিকার শতকরা পরিমাণ বেশি হয় তবে সেটি অ্যাসিডিক টাইপের লাভা হবে। এই ধরনের লাভা বেশি ঘন ধরনের হয় বলে সহজে বের হয়ে আসতে বা প্রবাহিত হতে পারে না। এই ধরনের নির্গমনকারী আগ্নেয়গিরিগুলো বিস্ফোরক ধরনের হয়ে থাকে। লাইন 3টা আমরা পড়লাম। এখন তোমাদেরকে আমি একটু স্পেসিফাই করে দিব, তোমরা নিজেরাই বুঝতে পারবা যে কিভাবে কি হবে। চলে আসো তাহলে বিস্ফোরক আর শান্ত। প্রথমে আমি পার্থক্যের যে পয়েন্ট সেটা একটু লিখি। যদি পার্থক্যের বিষয়টা মনে করো, পার্থক্যের বিষয় হচ্ছে যে সিলিকন ডাইঅক্সাইড মানে সিলিকার শতকরা পরিমাণ,
সিলিকার শতকরা পরিমাণ। আমার হাতের লেখা একটু খারাপ হয়ে যাচ্ছে আসলে, রাত 11:30 প্রায় 12টা বাজে, 11:30 বাজে। ঠিক আছে, দেখো সিলিকন ডাইঅক্সাইডের শতকরা পরিমাণ কি হবে। আমি শুনেছি তোমাদের পরীক্ষা আছে মনে হয় রবিবারে, তাই ভাবলাম যে তাহলে যেহেতু পরীক্ষায় আছে আমি একটু শেষ করি এটা তোমাদের জন্য। তোমরা তো জানো তোমাদের জন্য আসলে আমরা চেষ্টা করি যে তোমাদের জন্য কখনোই কোনো কিছুতে হ্যাম্পার না হয়, যেন যে কোনো সময় যে কোনোভাবে তোমাদেরকে আমরা সাপোর্ট করতে পারি, হেল্প করতে পারি। অলওয়েজ তোমাদের যে কোনো বিষয় সবসময় আমাদেরকে বলবা, এবং তোমরা জানো যে আমরা সবসময় চেষ্টা করি তোমাদের যেন কখনো কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয়। আমাদের জন্য দোয়া করবা, আমরা আছি, আমি আছি, তোমার জুবাইর ভাই আছে, আমাদের অফিসের স্টাফ যারা আছে আব্দুল্লাহ, তারপর হচ্ছে আজহার, এরাও কিন্তু সবসময় চেষ্টা করে তোমাদের জন্য, তোমাদের কীভাবে আসলে ভালো সার্ভিস পেতে পারো সবার জন্য দোয়া করবা। ঠিক আছে, ওকে। দেখো সিলিকন ডাইঅক্সাইডের শতকরা পরিমাণ কি হবে দেখো। তো বিস্ফোরক যেটা সেখানে সিলিকন ডাইঅক্সাইডের শতকরা পরিমাণ হবে হচ্ছে বেশি, তুলনামূলকভাবে বেশি হবে। আচ্ছা, এখন একটা জিনিস মাথায় রাখো, যদি সিলিকার শতকরা পরিমাণ বেশি হয়, মানে গলিত বালি যদি বেশি হয়, তাহলে সেটা কেমন হবে ভাইয়া, ঘন হবে নাকি কম ঘন হবে? তুমি চিন্তা করো, মনে করো যে যদি আমি এর ভেতরে কাদা রাখি, এটা এখন খাবো, এর ভেতরে কাদা রাখবো কেন, যদি মনে করো এর ভেতরে আমি কাদা রাখলাম, একটাই অল্প কাদা রাখলাম, আর একটাই হচ্ছে আর অবশ্য নাই, আরেকটাই মনে করো বেশি কাদা রাখলাম, তা কোনটা বেশি ঘন হবে? যেটা বেশি কাদা রাখা হবে ওটা বেশি ঘন হবে, তোমরা অলরেডি জানো। তো দেখো তাহলে এখানে যার ভেতরে সিলিকার পরিমাণ বেশি হবে তার ঘনত্ব কেমন হবে, মানে সে কেমন ঘন হবে, বলতে পারো যে আমি যদি বইয়ের ভাষায় লিখি কেমন ঘন, তাহলে যার ভেতরে সিলিকার পরিমাণ বেশি সে অবশ্যই কেমন ঘন হবে, বেশি ঘন হবে। খুব সিম্পল, কেমন ঘন হবে, বেশি ঘন হবে। আচ্ছা, এখন আরেকটা বিষয় আমরা একটু জানবো যে ভাই সিলিকন ডাইঅক্সাইড এটার ধর্ম, এটার বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসিডিক। সিলিকন ডাইঅক্সাইডের বৈশিষ্ট্য কি, মানে অম্লীয়। ঠিক আছে, যেখানে সিলিকন ডাইঅক্সাইড বেশি থাকবে সেখানে অবশ্যই কি হবে, অম্লীয় হবে, আর যেখানে কম থাকবে সেখানে অম্লর বিপরীত কি, ক্ষারীয় হবে। ঠিক আছে, দেখো সিলিকন ডাইঅক্সাইডের শতকরা পরিমাণ, এবং এই কারণে এটার সাথে কানেক্টেড হচ্ছে যে এর পিএইচ কেমন হবে। তাহলে দেখো যদি এটা বেশি থাকে তাহলে বেশি, তাহলে এর হচ্ছে পিএইচ, এর হচ্ছে অম্লধর্মী, তাহলে কি হবে, এটা অম্লীয় হবে। অম্লীয় ইংলিশ কি, অ্যাসিডিক। ওকে, তাহলে এখন আমি এই তিনটা সিকোয়েন্স সুন্দর করে বুঝাই দিছি। এখন আমি বিস্ফোরক কেন সেটা একটু বলবো, তারপরে আমি পরেরটাতে আসছি। দেখো বিস্ফোরক কেন, যেখানে অনেক বেশি ঘন, এরা কেমন ঘন, অনেক বেশি ঘন। যারা বেশি ঘন হয় তারা কি সহজে কোনো জায়গা থেকে বেরোতে পারে? মনে করো তুমি সিম্পলি চিন্তা করো, ধরো যে এই পাশে দরজা আছে, ওই দরজা তো তোমরা দেখতে পাবা না, ধরো এখানে একটা দরজা আছে, এই দরজা তুমি আস্তে আস্তে খুলতেছো, মানে ধাক্কা দিচ্ছ, খুলতেছো না, আবার ধাক্কা দিচ্ছ, খুলতেছো না, আরো জোরে ধাক্কা দিলে ধাক্কার পরিমাণ আস্তে আস্তে বাড়াচ্ছ। এখন এমন হয়ে গেল ধাক্কা দিতে দিতে এখন লাস্টে গিয়ে এত জোরে ধাক্কা দিলে খুলে গেল, তখন দরজা ভেঙে গেল, দরজা ভেঙে খুলে গেল, এরকম হতে পারে না? তাহলে দেখো এরা সহজে বেরোইতে পারে না, যারা ঘন তাদেরকে সহজে বেরোনোর জন্য বেশি ধাক্কা দিতে হয়, মাটির নিচ থেকে এত জোরে জোরে ধাক্কা দেয় যে একসময় গিয়ে ওই ধাক্কাটা এত বেশি হয়ে যায় মাটি চূর্ণ বিচূর্ণ করে পাহাড় ভেদ করে একদম বিশাল আকৃতিতে বের হয়ে যায়। ওগুলাকে আমরা বলছি হচ্ছে বিস্ফোরক আগ্নেয়গিরি। তো আমি একটু ছবি দেখাই তোমাদের, এখানে আমি কিছু ছবি নিয়েছিলাম পড়ানোর আগে। দেখো দুইটা আগ্নেয়গিরি এখানে আছে, ছবির দিকে একটু তাকাও, এটাও একটা আগ্নেয়গিরি, এটাও একটা আগ্নেয়গিরি, কিন্তু এই আগ্নেয়গিরিতে আমরা দেখতে পাচ্ছি মানে লাভাগুলা বেশ বিশাল করে উঠে যাচ্ছে, উপরে উঠে যাচ্ছে। তো তাহলে নিশ্চয়ই এখানে কি ঘটতেছে, বিস্ফোরণ ঘটতেছে। এটা কোন টাইপের হবে বলতো, বিস্ফোরক টাইপের হবে। আর এই লাভাটার দিকে তাকাও, এখানে আগ্নেয়গিরিতে দেখো, এখান থেকে কি এভাবে বিস্ফোরিত হচ্ছে, উপরে উঠে যাচ্ছে না, সিম্পলি এখান থেকে বেরোয় বেরোয় বাইরে চলে আসতেছে। এটা কি শান্ত, এটা কি খুব বেশি বিস্ফোরিত হচ্ছে না, এটা কি শান্ত। ওকে, তাহলে একটা বিস্ফোরক আর একটা শান্ত। তো যেটা হচ্ছে বেরোতে পারে না সহজে, অনেক বেশি ঘন, সে বেরোতে পারবে না, তাহলে কি হবে, সে বেরোনোর সময় অনেক জোরে চাপ দিবে, ফলে কি হয়ে যাবে, বিস্ফোরিত হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমি দুইটা বিষয় তোমাদের ক্লিয়ার করছি। এখন চলে আসো তাহলে এরা কেন বিস্ফোরক, কারণ এদের ঘনত্ব বেশি হওয়ার কারণে এরা হচ্ছে সহজে বের হতে পারে না, সহজে বের হতে পারে না। তাই এরা কিভাবে বের হয়, বিস্ফোরিত হয়ে বের হয়। কিভাবে বের হয়, বিস্ফোরিত, আসলে এমন হচ্ছে কেন, বিস্ফোরিত হয়ে
বের হয়। আমার আঙুলেও একটু ব্যথা, এখানে আঘাত লাগছিল, ব্যথা হয়ে গেছে। তো বিস্ফোরিত হয়ে বের হয়, তাই এদেরকে বিস্ফোরক বলা হয়। এখন দেখো তোমাদের কাছে আমার কোশ্চেন, তুমি এবার নিজে চিন্তা করো ভাই, তাহলে শান্তর বৈশিষ্ট্য কি হবে? খুব সিম্পল, তুমি চিন্তা করো এবার শান্তর বৈশিষ্ট্য কি হবে। শান্তর বৈশিষ্ট্য মানে কিন্তু আমাদের নাজমুল হাসান শান্ত না, হ্যাঁ, নাজমুল হাসান শান্ত, লর্ড শান্ত, চিনো তো? দেখো তাহলে এখানে আমরা পড়বো হচ্ছে এখন যে এর বৈশিষ্ট্য কি হবে। তাহলে শান্তর বৈশিষ্ট্য হবে হচ্ছে, যেহেতু সিলিকন ডাইঅক্সাইডের শতকরা পরিমাণ বিস্ফোরকে বেশি, তাহলে শান্ততে কি হবে? অবশ্যই কম হবে। এখন তুমি চিন্তা করো, সিলিকন ডাইঅক্সাইড যদি কম হয় কোথাও, তাহলে তার ঘনত্ব কি হবে বলো? অবশ্যই ঘনত্ব বেশি হবে না, ঘনত্ব কি হবে? কম হবে। আচ্ছা, যদি কারো ঘনত্ব কম হয় তাহলে কি তার বেরোইতে অসুবিধা হবে? খুব বেশি ধাক্কাধাক্কি করে বেরোনো লাগবে না, আস্তে আস্তে বেরোবে, শান্ত হয়ে বেরোবে। আচ্ছা, এই জন্য এদেরকে আমরা কি বলছি? শান্ত আগ্নেয়গিরি বা শিল্ড। এখন শান্তর বাংলা কি শিল্ড? না, শিল্ড কেন হয় আমি বলছি। আর এবার তুমি বলো পিএইচ কি হবে? যদি সিলিকন ডাইঅক্সাইড বেশি থাকতো তাহলে কি হতো? অম্লীয় হতো। যদি সিলিকন ডাইঅক্সাইড কম, তাহলে সে অবশ্যই কি হবে? অম্লীয় বিপরীত কি? ক্ষারীয় হবে। মানে ইংলিশ নাম কি হবে? বেস। বেস মানে কি? ক্ষার। তো এই বেস থেকে অ্যাডজেক্টিভ হয়ে গেলে কি হয়ে যায়? বেসিক। ঠিক আছে, তাহলে আমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার। এখন বইয়ে বেসিক, আসলে বেসিক লেখা সমস্যা নেই, বেসিক আর বেসিক নিয়ে ঝামেলা আছে, একটা হচ্ছে বেসিক আর একটা বেসিক। ঠিক আছে, তো চলে আসি আমরা। তাহলে দেখো এরা কেন শান্ত? কারণ এরা সহজে প্রবাহিত হতে পারে, কারণ এদের ঘনত্ব কি, বা এরা কেমন ঘন থাকে? কম ঘন থাকে। ওকে, এখন দুইটা বিষয় নিয়ে একটু পড়াশোনা করি। তাহলে আমরা কেন এটা শান্ত এটা বলছি আমরা, যে কম ঘন থাকে তাই। এখন প্রশ্ন হয় কেন শিল্ড বলা হচ্ছে? শিল্ড মানে কি? এই শিল্ড মানে কি তোমরা জানো? শিল্ড মানে কি? শিল্ড মানে কি? শিল্ড মানে হচ্ছে এই যে তোমরা মুভিতে টুভিতে দেখে থাকবা, যারা আগে যুদ্ধ করতো, এরকম হাতে একটা গোল, বাংলায় কি ওর নাম? ঢাল, তরবারি আর ঢাল, জায়গা তো কিছু নাই, মনে করো এটা, এটা হচ্ছে তরবারি। ঠিক আছে, যুদ্ধ করবো আমি, তরবারি এরকম থাকবে, আর এটা হচ্ছে ঢাল। হাতে তো উল্টা রাখা যাবে না, মনে করো এরকম একটা ঢাল, তরবারি, যুদ্ধ করবো। ছবি তুলে রাখো আমার। আচ্ছা শোনো, তাহলে এই ঢাল তো গোল থাকে, ওই আমাদের যে এখানে আগ্নেয়গিরিটা দেখতে হচ্ছে এরকম গোল একটা অংশ থাকে, অংশ জুড়ে থাকে, দেখে মনে হয় যে ঢালের মতো এরকম উঁচু থাকে। মানে ঢাল যদি আমরা এভাবে আঁকাই, হ্যাঁ, তো ঢাল এরকম ডিজাইনের থাকে, তুমি এক সাইড থেকে দেখলে এরকম দেখবে না, তো এই আগ্নেয়গিরিটা দেখতে আসলে এরকম দেখায়। কারণ কি? কারণ হচ্ছে ভাইয়া দেখো একটা বিষয়, এটা বুঝাই দিই। এই আগ্নেয়গিরি থেকে যখন লাভাগুলা বের হবে, তারা অনেক সুন্দরভাবে বের হয়। মানে লাভার যে পথ, লাভার যে ঢাল, এই ঢালটা কি হয়? মসৃণ হয়। ঢাল মানে কি? এটাকে আমরা ঢাল বলি না, যে পাহাড়ের ঢাল তোমাদের শেখাইছি। এই ঢালটা কি হয়? মসৃণ হয়, সুন্দরভাবে এটা নামতে পারে। কিন্তু বিস্ফোরিত বা বিস্ফোরক যে আগ্নেয়গিরি, এই আগ্নেয়গিরির ঢাল আসলে খুব সুন্দর করে ওরা নামে না, মানে বিভিন্ন রকমের ছড়াই ছিটাই চলে যায়, যার কারণে ওরা এরকম সুন্দর দেখতে হয় না। এরা অনেক সুন্দর দেখতে হয়, ঢালের মতো হয়, ঢালটা মসৃণ হয়, আর যুদ্ধ করার ঢালের মতো হয়, তাই এর নাম কি? শিল্ড। দেখো এখানে বলা আছে কি, এটা দেখতে অনেকটা যুদ্ধে ব্যবহৃত ঢালের মতো হওয়ায় এই ধরনের আগ্নেয়গিরিকে শিল্ড ভলকানো বলা হয়। বুঝছো কেন শিল্ড বলা হয়? এটা বুঝাই দিছি। আর আমি যেটা বললাম, দেখো এই লাভাগুলো কি হয়? সহজে প্রবাহিত হয়। এই ধরনের লাভা দিয়ে গঠিত আগ্নেয়গিরির ঢাল খুব মসৃণ হয়। এটা আমি বুঝালাম যে ঢালগুলো কি হয়? মসৃণ হয়। তাহলে আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার। তাহলে আমরা যদি পরীক্ষাতে কখনো পার্থক্য আসে যে বিস্ফোরক আর শিল্ড বা শান্ত আগ্নেয়গিরির পার্থক্য, পারবা না? সুন্দর করে অবশ্যই নোট করে রাখবা, ঠিক আছে? এবার চলে আসো। ওকে, উদাহরণ পড়তে হবে, হ্যাঁ। আর এই পার্থক্য লাস্টে তোমরা হচ্ছে উদাহরণ পড়বা। উদাহরণগুলো আমি একটু লিখে দিই। উদাহরণ আর একটা পার্থক্যের পয়েন্ট হচ্ছে উদাহরণ। এখন উদাহরণ দুটো বই থেকে দেখো। একটা দেওয়া আছে হচ্ছে যেটা বিস্ফোরক আগ্নেয়গিরি, সেটা কোথায় আছে? মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে অবস্থিত মাউন্ট সেন্ট হেলেন। তো ক্যালিফোর্নিয়া একটা ওর একটা অঙ্গরাজ্যের নাম, এবং ক্যালিফোর্নিয়াতে মাউন্ট সেন্ট হেলেন নামে একটা বিস্ফোরক আগ্নেয়গিরি আছে। আর শিল্ড ভলকানো কোথায় পাওয়া যায়? হাওয়াই দ্বীপপুঞ্জে শিল্ড ভলকানো আছে। হাওয়াই দ্বীপপুঞ্জ, ওই ওদেরই এলাকা একটা দ্বীপপুঞ্জ, হাওয়াই দ্বীপপুঞ্জে শিল্ড ভলকানো আছে। এবার চলে আসো, আবার আমরা আবার হচ্ছে আমরা আগ্নেয়গিরির প্রকারভেদই পড়বো। আগ্নেয়গিরির কিসের ভিত্তিতে পড়বো এবার আমরা? সক্রিয়তার ভিত্তিতে। মানে আগ্নেয়গিরি এখনো সক্রিয়, ইংলিশ কি বলতো? অ্যাক্টিভ। সক্রিয় ইংলিশ কি? অ্যাক্টিভ। মানে যদি আগ্নেয়গিরি সক্রিয় থাকে, অ্যাক্টিভ থাকে, এখনো যদি অগ্নুৎপাত হয়, আগ্নেয়গিরি থেকে বেরোনোকে আমরা কি বলি? অগ্নুৎপাত। যদি অগ্নুৎপাত হয়, তখন তার ভিত্তিতে তিন ভাগে ভাগ করা যায়। কি কি? সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি, আর হচ্ছে মৃত আগ্নেয়গিরি। খুব সহজ, এটা মনে করা যায় 1 মিনিট লাগবে পড়াতে, 1 মিনিট।
সক্রিয় আগ্নেয়গিরি, চলে আসো। সক্রিয় আগ্নেয়গিরি মানে কি? এখনো অ্যাক্টিভ। সক্রিয় মানে কি? অ্যাক্টিভ, এখনো অ্যাক্টিভ আছে। মানে আমরা বলতে পারি কি বর্তমানে সে কি আছে? অ্যাক্টিভ আছে। তুমি এইভাবে দাগাবা যে বর্তমানে চলছে, এই শব্দটা ভালো করে দাগাবা। বর্তমানে অগ্নুৎপাত চলছে, আগেও ছিল বর্তমানেও চলছে, এটা হচ্ছে অ্যাক্টিভ, সক্রিয়। এরপরে আসো সুপ্ত আগ্নেয়গিরি। সুপ্ত আগ্নেয়গিরি মানে, সুপ্ত আগ্নেয়গিরি মানে কি? এটা হচ্ছে সুপ্ত, হয়তো জানো যে সুপ্ত মানে হচ্ছে কোনো কিছু আছে কিন্তু প্রকাশ পাচ্ছে না, এটাকে বলা হয় সুপ্ত। এবং রোগের ক্ষেত্রে হয়, মনে করো আমার 10 তারিখে একটা ভাইরাস বডিতে ঢুকছে, কিন্তু 11, 12, 13, 14, 20 তারিখ হয়ে গেছে, আমি কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। হঠাৎ করে 30 তারিখে গিয়ে লক্ষণ দেখা যাচ্ছে। তো ভাইরাস ঢুকছিল কবে? 10 তারিখে। 10 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, এই যে 20 দিন, এর মধ্যে ভাইরাস কিন্তু বডিতে আছে, কিন্তু কোনো লক্ষণ প্রকাশ পাচ্ছে রোগের? পাচ্ছে না। এই 20 দিনকে বলা হয় সুপ্তাবস্থা বা সুপ্তিকাল, সুপ্ত। ঠিক আছে, ওকে। ইংলিশে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড, আমরা মেডিকেলের ভাষায় কি বলি? ইনকিউবেশন পিরিয়ড। যাই হোক, এখন সুপ্ত আগ্নেয়গিরি মানে কি? আগে অগ্নুৎপাত হতো, বর্তমানে বন্ধ আছে, কিন্তু ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে। তার মানে সহজ কথা হচ্ছে এখন বন্ধ আছে, বর্তমানে বন্ধ, কিন্তু ভবিষ্যতে কি হতে পারে। তাহলে দেখো, অতীতে অগ্নুৎপাত হয়েছে মানে অতীতে হয়েছে, বর্তমানে বন্ধ, এই শব্দটা এভাবে একবারে দাগাবা, বর্তমানে বন্ধ। আর ভবিষ্যতে কি? ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে। তার মানে ভবিষ্যতে সম্ভাবনা আছে, তিনটা বিষয়, আগে হতো, এখন চলতেছে, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে। অনেক সময় ম্যাগমাগুলো শেষ হয়ে যায়, পরে মাটির নিচ থেকে আবার ম্যাগমা ট্যাগমা আসবে, এসে আবার হতে পারে। এরপরে চলে আসো মৃত আগ্নেয়গিরি। মৃত মানে কি? মৃত মানে, মৃত মানুষ মানে কি? চিন্তা করো, মৃত মানুষ মানে কি? আগে ছিল, এখন নাই, ভবিষ্যতে কি সে ফিরে আসবে? মৃত মানুষ কি ভবিষ্যতে ফিরে আসবে? না ভাই, আসবে, ভূত হয়ে আসবে, জিন হয়ে আসবে। এই ভূত জিন দেখছো নাকি কখনো? হ্যাঁ, আমি তো মাঝে মাঝে বলি, তোমাদের যারা দুষ্টামি করো সবার ঘাড়ে একটা করে দুষ্টু জিন আছে। আজকে নিজে চেক করবা, নিজের ঘাড়ে চেক করবা, হ্যাঁ, আয়নায় দেখবা পিছন দিক থেকে যে আমার ঘাড়ে দুষ্টু জিন আছে কিনা। আমি কেন এত দুষ্টুমি করি? আমার ঘাড়ে কি আসলে দুষ্টু জিন আছে? ভাই এত বলছে, দেখবা আছে। অনেক সময় জিন তুমি এই ঘাড়ে দেখতেছো, দেখা গেল জিন লাভ দিয়ে এই ঘাড়ে চলে আসছে, তুমি দেখতে পাচ্ছ না। এই জন্য আব্বু আম্মুকেও বলবা যে আম্মু দেখো তো আমার ঘাড়ে দুষ্টু জিন আছে কিনা। ঠিক আছে, যাই হোক, তো মৃতর কথা বললাম। আগে এই ধরনের আগ্নেয়গিরিতে অতীতে অগ্নুৎপাত হয়েছে, বর্তমানেও ভবিষ্যতে অগ্নুৎপাত হওয়ার কোনো সম্ভাবনা নাই। মানে বলতে পারো যে অতীতে ছিল, বর্তমানে নাই, এবং ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনা নাই, মানে সে মরে গেছে, সে আর জীবিত হবে না, তাকে বলা হচ্ছে মৃত আগ্নেয়গিরি। তাহলে ক্লিয়ার, খুব সহজ। সক্রিয় মানে কি? বর্তমানে চলছে। সুপ্ত মানে কি? আগে ছিল, বর্তমানে নাই, কিন্তু ভবিষ্যতে হতে পারে। আর মৃত মানে কি? আগে ছিল, বর্তমানে নাই, ভবিষ্যতেও হবে না। ওকে, ডান। এবার চলে আসো আগ্নেয়গিরির গঠন বা তা দেখতে কেমন, তার উপর ভিত্তি করে আগ্নেয়গিরির একটা প্রকারভেদ করা হয়েছে। আসলে এই তোমাদের বইয়ে এই জায়গাটাতে আসলে দেখো, এইখান থেকে শুরু করে, আমি একটু কালার চেঞ্জ করে নিই, এইখান থেকে শুরু করে এই পেজের এই পর্যন্ত এইখানে হচ্ছে একটা আগ্নেয়গিরি সম্পর্কে বলা হয়েছে, কিন্তু এর কোনো হেডলাইন নাই। এর হেডলাইনটা হচ্ছে মহা আগ্নেয়গিরি বা সুপার ভলকানো। তোমরা সবাই জানো যে ভাই সাগর, মহাসাগর, দেশ, মহাদেশ, তাই না? এরকম পড়ছি না আমরা? তো এটা কেমন সেটা একটু বোঝো, চিন্তা করো। মহা কেন বলছে? মহার বৈশিষ্ট্য কি? নর্মালের চেয়ে বড়, মানে সাগর, মহাসাগর। আগ্নেয়গিরি, মহা আগ্নেয়গিরি মানে একটা আগ্নেয়গিরি কত বড়? এই মনে করো যে খুলনা শহরের মতো, ঠিক আছে, এরকম নর্মাল আগ্নেয়গিরি। কিন্তু মনে করো একটা আগ্নেয়গিরি পুরা বাংলাদেশের মতো, বা মনে করো যে বাংলাদেশের অর্ধেক নিয়ে একটা বিশাল আগ্নেয়গিরি, সাইজ তুমি চিন্তা করো কেমন। তাহলে এই আগ্নেয়গিরিকে আমরা শুধু আগ্নেয়গিরি বলতে পারবো? এটাকে বলতে হবে কি? মহা আগ্নেয়গিরি। ঠিক আছে, তো হ্যাঁ, মহা আগ্নেয়গিরি, চিন্তা করো যে মহা আগ্নেয়গিরির মধ্যে তাহলে কত পরিমাণ ম্যাগমা থাকবে, মানে ওর নিচে, তাহলে বেরোলে কত পরিমাণ লাভা বেরোবে। আর ও যদি বিস্ফোরক হয় তাহলে কি হবে বলো তো? একদম পুরো যে এলাকায় ওটা আছে, ওই এলাকা তো পুরো তামা তামা হয়ে যাবে, তাই না? এখন কথা হচ্ছে ভাই, এরকম আগ্নেয়গিরি আছে কিনা। এরকম আগ্নেয়গিরি আসলে রিসেন্ট কয়েক হাজার বা লাখ বছরে নর্মালি এরকম দেখা যায়নি, কিন্তু ধারণা করা হচ্ছে এরকম আগ্নেয়গিরি আছে, এবং যে কোনো সময় সেটা পৃথিবী ভেদ করে উঠে যেতে পারে। এখন তুমি চিন্তা করো, বাংলাদেশের মতো সাইজের একটা আগ্নেয়গিরি পৃথিবীর যে কোনো এক জায়গা থেকে মনে করো যে উঠলো হঠাৎ করে, তখন কি হবে? তখন পৃথিবী কেঁপে যাবে না?
পৃথিবীর যে কোনো একটা অংশ, ওই অংশ বা মনে হতে পারে পুরো পৃথিবী কেঁপে যেতে পারে। মানে এর প্রভাবটা শুধু ওই এলাকায় না, পুরো পৃথিবীতে পড়তে পারে। দেখা গেল যে এমন হয়ে গেল পৃথিবী ঘুরতেছে, হঠাৎ করে থেমে গেল, আমরা এখান থেকে পৃথিবী থেকে ছিটকে গিয়ে মহাকাশে গিয়ে পড়লাম। এখন ভাবতে পারো তাহলে কোথায় যাব? যার যেটা পছন্দ, কারো যদি পছন্দ হয় যে শনি গ্রহ, সে মনে করো পৃথিবী থেকে ছিটকে গিয়ে শনি গ্রহে পড়লো। কারো যদি মনে হয় যে না আমার বুধ পছন্দ, বুধ গ্রহে গিয়ে উড়ে যেতে পারো। তোমরা কি সবাই জানো যে পৃথিবীর যে ঘূর্ণন গতি, তোমরা সবাই তো পড়েছো যে ধরো এটা হচ্ছে পৃথিবী, পৃথিবী তো ঘোরে, ধরো এই থেকে এদিকে ঘুরতেছে, হঠাৎ করে পৃথিবীর ঘূর্ণন যদি থেমে যায় তাহলে কি হবে? এখানে মনে করো তুমি দাঁড়ায় আসো, তুমি তো পৃথিবীর সাথে ঘুরতেছো, তুমি তো নর্মাল আছো, বাট পৃথিবীতে ঘুরতেছো, তুমিও তো সেভাবে ঘুরতেছো। হঠাৎ করে থেমে গেলে তুমি এখান থেকে ছিটকে গিয়ে পড়বা। এটা কেন হয়, কিভাবে হয়? এটা এটা হচ্ছে এই বৃত্ত, তো এই বৃত্তের স্পর্শক বরাবর হবে। তো এটা কেন হয়? কারণ এই কেন্দ্রমুখী একটা বল আছে, আবার কেন্দ্র বিমুখী একটা বল আছে, ঠিক আছে? তো তুমি চিন্তা করো, তুমি একটা কোনো কিছু, একটা বল বা কিছু সুতায় বেঁধে এভাবে ঘুরাচ্ছ, এভাবে গোল করে ঘুরবে, কিন্তু হঠাৎ করে তুমি ছেড়ে দাও তো দেখে কি হয়? কি ঘুরবে? যে জায়গায় যায় তুমি ছেড়ে দিবা, ওই জায়গার থেকে যেদিকে যাচ্ছিল ওইদিকে চলে যাবে, ঠিক আছে? এটাই কিন্তু ট্রিক্স, এটাই কিন্তু সায়েন্স, ঠিক আছে? জুবাইর ভাই তোমাদের এগুলো পড়ানোর কথা, তোমাদের এরকম থাকতে পারে। ওকে, তাহলে মহা আগ্নেয়গিরি, এটা একটু পড়ে ফেলি আমরা। মহা আগ্নেয়গিরি হচ্ছে, ইংলিশ নাম কি হবে? সুপার ভলকানো। সুপার ভলকানো, এই আগ্নেয়গিরি কয়েক লক্ষ বছরে একবার অগ্নুৎপাত হতে পারে। অন্যান্য আগ্নেয়গিরির তুলনায়, বললাম না এর কন্টেন্ট বেশি থাকবে, মানে এর লাভা, অন্যান্য বস্তু, ম্যাগমা, এগুলো অনেক বেশি থাকবে। ইন্দোনেশীয় মাউন্ট টোবা এবং যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন জাতীয় উদ্যান, এখানে এই আগ্নেয়গিরি একটা উদাহরণ, এটা অনেক আগে সৃষ্টি হয়েছিল। আর এখানে দেখো মহা আগ্নেয়গিরি জেগে উঠলে সেটি থেকে অগ্নুৎপাত হয়ে তা পুরো পৃথিবীকে প্রভাবিত করে। এখন ভাইয়া তোমাকে মহা আগ্নেয়গিরি সম্পর্কে যদি পরীক্ষায় লিখতে আসে, তুমি 3টা পয়েন্ট লিখবা, বৈশিষ্ট্য লিখবা। আমি একটু 4টা পয়েন্ট আর কি আমি একটু ঠিক করে দিচ্ছি। দেখো, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কয়েক লক্ষ বছরে একবার অগ্নুৎপাত, এটা 1 নম্বর পয়েন্ট দিয়ে দাও। যদি খাতায় লেখো তাহলে 1 নম্বর পয়েন্ট হিসেবে লেখো। সেকেন্ড পয়েন্ট কি হবে? এর নির্গত লার্ভা ও অন্যান্য বস্তুর পরিমাণ স্বাভাবিকের চেয়ে কি হবে? বেশি হবে, এটা 2 নম্বর পয়েন্ট দিয়ে দাও। আচ্ছা, আর 3 নম্বর পয়েন্ট কি দিবা? এই মহা আগ্নেয়গিরি জেগে উঠলে সেটি থেকে অগ্নুৎপাত তার পুরো পৃথিবীকে প্রভাবিত করতে পারে, এটা তোমার 3 নম্বর পয়েন্ট। আচ্ছা, তাহলে 4 নম্বর পয়েন্ট কি? 4 নম্বর পয়েন্ট হচ্ছে উদাহরণ। কোথায় আছে এটা? ইন্দোনেশিয়ার মাউন্ট টোবা এবং যুক্তরাষ্ট্রের একটা জাতীয় উদ্যান, ইয়েলোস্টোন জাতীয় উদ্যান, এটা পাওয়া যায়। তাহলে দেখো এখানে 4টা পয়েন্ট চলে আসবে। তো তোমাদের সবার কাজ কি? 4টা পয়েন্ট সুন্দর করে খাতায় লিখে ফেলা বা বইয়ে সুন্দর করে মার্কিং করে ফেলা, ঠিক আছে? ওকে, তাহলে এবার চলে আসো, আমরা এতক্ষণ ভূপৃষ্ঠের উপরিভাগের আগ্নেয়গিরি সম্পর্কে জানলাম। এখন শুধু কি আগ্নেয়গিরি ভূপৃষ্ঠে থাকে? আমি তোমাদের একটা ছবি দেখাই। আগ্নেয়গিরি কি শুধু মানে মাটির উপর থেকে আমরা দেখতে পাবো, মাটির নিচ থেকে মাটির উপরে উঠবে? না, আরো আগ্নেয়গিরি আছে। তো ছবির দিকে যদি আমরা একটু দেখি, এই ছবিটা আমি একটু বড় করি। এটা হচ্ছে, দেখো তো, পানির মধ্যে আগ্নেয়গিরি, ভাবতে পারবে পানির মধ্যে আবার আগুন কিভাবে জ্বলবে? তো এটা কি সমুদ্রের নিচ থেকে আসলে আগ্নেয়গিরি উঠতেছে, সমুদ্রের নিচ থেকে। এটাকে বলা হয় সামুদ্রিক আগ্নেয়গিরি, ঠিক আছে? তো আমরা একটা কাজ করি, সামুদ্রিক আগ্নেয়গিরি সম্পর্কে কিছু লাইন আছে, একটু পড়ে ফেলি। দেখো, প্রথম বিষয়টা হচ্ছে, আমি একটু সমুদ্র সম্পর্কে তোমাদের আইডিয়া দিই, তাহলে ক্লিয়ার হবে। আসলে সামুদ্রিক আগ্নেয়গিরি পড়ার জন্য আমাদেরকে একটু একটু ওই গুগল বাবাজির কাছ থেকে একটু দেখে আসি, তোমাকে একটু দেখাই। সামুদ্রিক আগ্নেয়গিরি দেখো, তোমরা দেখতে পাচ্ছ সমুদ্রের পানির মধ্যে এগুলো লাফাচ্ছে। তো এটা আরেকটা ছবি দেখাই, এটা দেখো, দেখছো? তাহলে এটা কিন্তু পানির হচ্ছে ভেতরে, তার মানে সমুদ্রের একটা নিচের লেয়ার আছে না? সমুদ্রের কিন্তু নিচের লেয়ার আছে। আমি যদি একটু আঁকাই, দেখো, এটা আঁকায় বোঝাই দিচ্ছি। মনে করো এটা হচ্ছে নর্মাল ভূমি, সেখান থেকে মনে করো অনেক গভীরের সমুদ্র, এটা, ঠিক আছে? এটা তো অনেক ঢালু হয়, আমি জাস্ট আঁকানো সুবিধাতে বোঝাই দিচ্ছি। মনে করো সমুদ্রের নিচে হচ্ছে এগুলা ভূগর্ভ, এখানে ম্যাগমা আছে, এখানে কি আছে? ম্যাগমা আছে। আর সমুদ্রের তলদেশ হচ্ছে এটা। সমুদ্রের মধ্যে কি আছে ভাই? সমুদ্রের মধ্যে অবশ্যই পানি আছে, এই নীল নীল পানি আঁকাই দিছি আমরা। সমুদ্রের মধ্যে কি আছে? পানি আছে। এখন এই ম্যাগমাগুলা যদি এখান থেকে বের হয়, আগ্নেয়গিরি যদি বের হয়, ধরো ম্যাগমা এতটুকু বের হয়েছে, এখান থেকে বের হচ্ছে ম্যাগমা, এরকম বের হয়েছে, তাহলে কি দেখতে পাবো আমরা? যদি তুমি সমুদ্রের নিচে যাও তখন কি দেখতে পাবো? সমুদ্রের যে ভূমি আছে সেখানে এরকম দেখতে পাবো না? তাহলে ওইখানে তাকাইলে দেখবা যে যেগুলো আরো অনেক বড় থাকে সেগুলো এরকম সমুদ্রের নিচে এরকম পাহাড় সৃষ্টি করে বা পর্বত সৃষ্টি করে। বইয়ে লেখা আছে পর্বত। সমুদ্রের নিচে এরকম পর্বত সৃষ্টি করে, মানে সমুদ্রের নিচে, পানির নিচে পর্বত। সেগুলো কিসের পর্বত? লাভার পর্বত। কিসের পর্বত? লাভার পর্বত, ঠিক আছে? এখন এটা নর্মাল হতে পারে, এখন এমন হতে পারে
কেমন বিশাল লাভা বেরোচ্ছে, বিশাল। মানে যে লাভাগুলা বিস্ফোরিত হয়ে একদম পানির উপরে চলে আসছে। আমরা যে ছবিগুলো দেখতেছিলাম এগুলো হচ্ছে সমুদ্রের ভেতরের লাভা। দেখো তোমাদের ছবিগুলো দেখো, এগুলো সমুদ্রের ভেতরের লাভা। এই যে দেখো, এটা সুন্দর দেখা যাচ্ছে, দেখো সমুদ্রের মধ্যে পাহাড় মনে হচ্ছে, তাই না? আর যদি এটা একদম পানির উপরে চলে যায়, মনে করো পানির লেয়ার কোনটা ছিল, পানির লেভেল কোনটা ছিল, পানির লেভেল ছিল এই লেভেলটা। এখন এমন যদি হয় যে পানির লেয়ার একদম অনেক বেশি হয়ে গেছে, ফলে এই পানিগুলা কি হবে, আরো উপরে উঠে যাবে না? এখন তুমি তো জানো যে সমুদ্রের পানি যদি উপরে উঠে যায় তখন কি হবে, সেই পানিগুলা কি কিনারের দিকে চলে আসবে না, ঢেউ খেতে খেতে এই কিনারে চলে আসবে না? এখন সমুদ্রের পানি যদি কিনারে উঠে যায়, মানে নর্মাল লেভেল থেকে যদি উঁচুতে চলে যায়, ধরো এটা নর্মাল লেভেল, এর থেকে সমুদ্রের পানি অনেক উঁচুতে, তখন তাকে আমরা কি বলি, জলোচ্ছ্বাস বলি। কি বলা হয়? জলোচ্ছ্বাস। এত খারাপ হয়ে গেছে হাতের লেখা, আল্লাহ। জলোচ্ছ্বাস। আচ্ছা, বানানটা একটু দেখে নিবা। এখন মেইন যেটা, সেটা হচ্ছে যেটা বেশি হয়, এটার নাম হচ্ছে সুনামি। সুনামি বানান কি ভাই? সুনামি কিন্তু টি দিয়ে শুরু, ঠিক আছে? টি, সুনামি। এই সুনামি পৃথিবীতে সবচেয়ে বেশি কোন এলাকায় দেখা যায়? জাপান, ইন্দোনেশিয়া, এইসব জায়গাতে দেখা যায়। তাহলে এইগুলোকে বলা হয় সুনামি। তো দেখো সমুদ্রের নিচে আগ্নেয়গিরিগুলো অগ্নুৎপাত করলো, অনেক বেশি করলো, ফলে পানিগুলো অনেক বেশি বের হয়ে এরকম ঢেউ হয়ে তীরে চলে আসলো, তখন কি সৃষ্টি হবে? সুনামি সৃষ্টি হবে। তাহলে সুনামি কি বুঝতে পারছো? তাহলে সামুদ্রিক আগ্নেয়গিরি যদি কখনো আগ্নুৎপাত হয় তখন কি সৃষ্টি হতে পারে? সুনামি সৃষ্টি হতে পারে, এটা মাথায় রাখবা। ওকে, তাহলে অনেক কিছু আমরা দেখলাম, এখন আমরা একটু বইয়ের লাইনটা পড়ে আসি। হ্যাঁ, তোমাদের এই জিনিসগুলো পড়াতে আমার ভালোই লাগে, কিন্তু পরে যে টপিকগুলো আছে এগুলো একটু ঝামেলাপূর্ণ। তাও দেখো, খেয়াল করো। তাহলে আগ্নেয়গিরি, এ ধরনের আগ্নেয়গিরি থেকে যে লাভা বের হয়ে আসে সেগুলো সমুদ্রের পানির সংস্পর্শে এসে জমাট বেঁধে পানির নিচে পর্বতমালা সৃষ্টি করে। এটা একটু আমি তোমাকে বোঝাই দিচ্ছি। দেখো, যে লাভাটা বের হয়ে আসছে সেই লাভা তো এখানে আসবে, কিন্তু এই লাভাগুলো কিন্তু তরল থাকে, সেগুলো আস্তে আস্তে কি হয়ে যাবে, পানির মধ্যে আসতে তাপমাত্রা কমে যাবে, সেগুলো আবার জমাট বেঁধে যাবে। তাহলে সেগুলো কি বেঁধে যায়? লাভাগুলো, আমি তো বলছি যে লাভা হয়, কিন্তু লাভা কি হয়ে এটা পর্বত সৃষ্টি করে? লাভা জমাট বাঁধে, তারপরে পর্বত সৃষ্টি করে, জমাট বেঁধে যায়, আস্তে আস্তে কঠিন হয়ে যায়। যখন এই পর্বতমালার উচ্চতা অনেক বেড়ে সমুদ্র থেকে বের হয়ে আসে, তখন সেগুলো সাগর মহাসাগরে দ্বীপ সৃষ্টি করে। খেয়াল করো, এটা যদি আমি একটু বলি, মনে করো এই লাভার পরিমাণ এত বেশি যে এরা এই সমুদ্রের যে পানির লেয়ার সেখান থেকেও অনেক উঁচুতে এই লাভা গুলা জমে আছে। তাহলে এগুলা কিসের মতো হয়ে যাবে? তখন সমুদ্রের মধ্যে কি দেখা যাবে? দ্বীপের মতো দেখা যাবে। তোমাদের বইয়ে একটা ছবি আছে। তো এটা তখন সাগর মহাসাগরে দ্বীপ সৃষ্টি করে। উদাহরণ কি, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে টঙ্গা নামের একটা দ্বীপকে এভাবে গড়ে ওঠা সবচেয়ে নতুন একটি দ্বীপ হিসেবে বিবেচনা করা হয়। তো টঙ্গা, তো এই টঙ্গাটা যদি আমরা দেখি, টঙ্গাও হচ্ছে, আমি তোমাদের সার্চ দিয়ে দেখাই দিচ্ছি। টঙ্গা এখানে ছিল, হোয়াট ইজ টঙ্গা? টঙ্গা দেখো, তো টঙ্গাটা হচ্ছে মেইন নিউজিল্যান্ডে। হ্যাঁ, এটা আমি দেখাইছিলাম, টঙ্গা আইল্যান্ড। এই দ্বীপটা দেখতে কিন্তু সুন্দর। তুমি ভাবতে পারো ভাই এটা মনে হয় সেটা, কিন্তু না, এর পাশে এই দ্বীপটার সাইড বরাবর হচ্ছে ওইটা থাকে। যদি আমরা এইটা একটু দেখি, এই দ্বীপের পাশে হচ্ছে তোমার ওই যে ভলকানো সেটা আছে। টঙ্গা দ্বীপ তো দিয়েছি, টঙ্গা ভলকানো দিতে হবে। টঙ্গা দ্বীপের যে ভলকানো, টঙ্গা আইল্যান্ড ভলকানো দিয়ে সার্চ দিতে হবে। হ্যাঁ, ভলকানো। ওকে, দেখো এখন তুমি বুঝতে পারবা। এই যে সেই ছবি দেখছো, এই যে দেখো, তোমাদের বইয়ে ছবিগুলো দেওয়া আছে, ক্লিয়ার না এখনো। তো এইটাতে সমুদ্রের ভেতরে এরকম এই যে লাভাগুলা জমাট বেঁধে পানির উপরে জমাট বেঁধে গেছে, মানে একদম উপর, নিচ থেকে উপর পর্যন্ত দ্বীপের সৃষ্টি করছে, বিশাল একটা এলাকা জুড়ে। এই যে এই ছবিটা দেখো, এক সাইডে হচ্ছে সুন্দর দ্বীপ, পশু পাখি আছে। হ্যাঁ, কিন্তু এইখানে তোমার এই লাভা টাভা জমে দ্বীপ হয়ে গেছে এটা। তো এরকম পৃথিবীতে আছে, এটাকে বলা হয় সামুদ্রিক আগ্নেয়গিরি। ওকে, তাহলে পারবা আশা করি। এখন লাস্ট কি আছে, তাহলে আমাদের এই লাইনটা শেষ, মানে আগ্নেয়গিরি শেষ। তো এরপরে আমরা পড়বো হচ্ছে ভূবহিস্থ প্রক্রিয়া, এগুলা নিয়ে আমি তাহলে নেক্সট ক্লাসটাতে এটা নিয়ে দেখা হচ্ছে ইনশাল্লাহ। তো তোমরা যারা আগ্নেয়গিরি পড়ছো, একবার পড়লে আশা করি ক্লাসটা একবার দেখলে তোমার পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, এবং সুন্দর করে একবার বইটা দেখবা, রিভিশন দিবা, একটু নোট করে রাখবা, এখান থেকে যত প্রশ্ন আসবে তুমি ইনশাল্লাহ পারবা। ঠিক আছে? ওকে, দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।